Hello Coder, welcome to Coderem YouTube channel. কোর্সের প্লেলিস্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিরিজের আমরা এর আগে অবধি ক্লাসেস, অবজেক্টস অ্যান্ড মেথড পড়েছি। সেই অবজেক্টস এর ব্যাপারে আমার কিছু বলা বাকি ছিল। অবজেক্টস বলতে আমরা কি বুঝেছিলাম? তা হচ্ছে কি রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। আমরা রিয়েল ওয়ার্ল্ডে যা দেখতে পাই সব জিনিসগুলো কি হয়? অবজেক্ট বলা হয়। তো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি গুলোকে যাতে আমরা প্রোগ্রামিং এ ইউজ করতে পারি তার জন্য আমরা কি আসছিল? উপসেস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেখানে কি হয়? অবজেক্ট সংক্রান্ত নিয়ে আমাদের প্রোগ্রামিং তৈরি। সাপোজ আমি যদি অনেকগুলো টেবিল নিয়ে আমি যদি একটা প্রোগ্রাম বানাতে চাই, তখন আমি একটা ক্লাস বানাবো, এর অবজেক্টস বানাবো, দিয়ে কাজ করতে থাকবো। সেট অবজেক্টস এগুলো আমি আগেই বলেছি। তোমাদের যদি স্টিল কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি অবজেক্ট ক্রিয়েশন টেকনিকস। আমরা কি উপায়ে অবজেক্ট ক্রিয়েশন করতে পারবো? এর মধ্যে অলরেডি কিছু দেখিয়েছি, তাও আমি কিছু দেখাবো। আচ্ছা, এর মধ্যে ১ম যে জিনিসটা হচ্ছে কি বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল। ৩ ভাবে আমরা তৈরি করতে পারবো। একটা হচ্ছে বাই রেফারেন্স ভেরিয়েবল, আরেকটা হচ্ছে বাই মেথড, আরেকটা হচ্ছে বাই কনস্ট্রাক্ট। আমি এই ২ টা এবারে দেখাবো। নেক্সট কনস্ট্রাক্টর নিয়ে একটা তোমাদের ডিটেইলস ভিডিওটা আসবে। সেখানে আমি কনস্ট্রাক্টর নিয়ে ডিটেইলস এ আমি আলোচনা করব। তো ১ম টা হচ্ছে বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল। এটা আমি আগে দেখিয়েছি। সাপোজ ধরো আমি একটা পার্সনের যেকোনো পার্সন সাপোজ উম পরিচিত নামের একটা ফাংশন আছে। পরিচিত নামের একটা অবজেক্ট আছে। সাপোজ সে কি করেছে? একটা পার্সন। তার মধ্যে কি থাকতে পারে? এই অরিজিন নামের একটা অবজেক্ট, তার মধ্যে তার নাম থাকতে পারে। ওকে? তার আইডি থাকতে পারে। সেটা আধার কার্ড আইডি হতে পারে। ওকে? এছাড়া আর কি থাকতে পারে? এছাড়া সাপোজ ধরো তার অ্যাড্রেস থাকতে পারে। ওকে? এই ৩ টা থাকতে পারে। তো এরকম আমি পার্সন নিয়ে কিছু অবজেক্ট বানাবো। তো অবজেক্ট বানিয়ে আমি দেখাবো কি করে আমি রেফারেন্স তৈরি করতে পারি। আমি সাপোজ এখানে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে পার্সন। পার্সন এর মধ্যে ৩ টে ডেটা ফিল্ড থাকবে। একটা থাকবে কি নেম, একটা থাকবে আইডি, একটা থাকবে অ্যাড্রেস। তো এই ৩ টা নিয়ে আমি কাজ করব। তো দেখো প্রোগ্রাম 2 ডট জাভা এর হচ্ছে। আমি ক্রিয়েট করব। সাপোজ আমি কি বলেছি এখানে একটা পার্সন নামের একটা ক্লাস বানাবো। তো ক্লাস পার্সন এর মধ্যে কি থাকবে? সাপোজ আমি দিলাম কি ১ম এ নেম। নেমটা কি টেক্সচুয়াল হয়? তার জন্য এই ডেটা টাইপটা দিতে হবে স্ট্রিং নেম। আচ্ছা, নেম ছাড়া আর কি থাকতে পারে? সাপোজ আইডি। আইডিটা নিউমেরিক হতে পারে। তার জন্য আমি কি দিলাম ইন্ট আইডি। ওকে? একটা পার্সনের নেম আর আইডি আছে। তো এরকম আমি একটা ক্লাসের মেমরি অবজেক্ট বানাবো। সাপোজ পারসন P1, P2, P3 এরকম অনেকগুলো অবজেক্ট বানাবো। অনেকগুলো পার্সনের এবং সব পার্সনের নাম আর আইডি আমি স্টোর করব। তো নাম আর আইডি যদি আমাকে স্টোর করতে হয় তার জন্য আমাকে কি করতে হবে? অবজেক্ট ক্রিয়েশন করতে হবে। কারণ আমি বলেছিলাম ক্লাসের কোনো ফিজিক্যাল ভিউ হয় না। তো আমি যখন অবজেক্ট ক্রিয়েশন করব, অবজেক্ট কিভাবে ক্রিয়েশন হয়? সেটা হচ্ছে কি নিউ অপারেটর দিয়ে। কিভাবে হয়? আমি যখন করব নিউ পারসন, এটা করলে অ্যাকচুয়ালি কি হয়? তোমাদের অ্যাকচুয়ালি অবজেক্টটা তৈরি হয়। এই অবজেক্টটাকে আমি ইনিশিয়ালাইজ করব একটা পারসন রেফারেন্স এর মধ্যে সাপোজ P1। ওকে? তো এই P1 এর মধ্যে কি হচ্ছে? এর অবজেক্টটা হোল্ড করছে। তো এই জিনিসটা কিরকম হচ্ছে আমি যদি এটা তোমাদেরকে ভালো করে দেখাই। ধরো আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিই। স্ক্রিনশটটা নিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি জিনিসটা বিহাইন্ড দ্য ফিল্ড আমি তোমাদেরকে দেখাতে পারব। যখন আমি লিখছি পারসন P1 ইকুয়ালস টু নিউ পারসন, এই দুটো জিনিসকে ব্রেক করা যায়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে পারসন P1, একটা হচ্ছে কি নিউ পারসন। এখানে পারসন আর পারসনটা হচ্ছে ক্লাস, নিউ হচ্ছে অপারেটর অ্যান্ড P1 টা হচ্ছে কি রেফারেন্স। তো এই P1 টাকে বলা হয় রেফারেন্স ভেরিয়েবল। রেফারেন্স ভেরিয়েবল। এটাকে কিন্তু অবজেক্ট বলা হয় না। তাহলে অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে নিউ পারসন যেটা মিলে তৈরি করে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি কার মধ্যে পুশ করছি? ইকুয়ালস টু দিয়ে রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে পুশ করছি। তাহলে স্টোর কি করে হয় অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে সেটা আমি বলছি।
আমি বলেছিলাম আগে যে আমাদের RAM-এ ৪ টা পার্ট থাকে। ৪ টে পার্ট। ১ম যেটা পার্ট থাকে সেটা হচ্ছে কি ৪ টে পার্ট থাকে। কোড পার্ট, ডেটা পার্ট, স্ট্যাক পার্ট অ্যান্ড হিপ পার্ট। আচ্ছা, এর মধ্যে অবজেক্ট কোথায় স্টোর হয়? হিপে। ওকে, বাট রেফারেন্স ভেরিয়েবল কোথায় স্টোর হয়? স্ট্যাকে। কিভাবে স্টোর হয় সেই জিনিসটা আমি দেখাবো। দেখো কিভাবে স্টোর হয়? তো এটা হচ্ছে ধরো সাপোজ তোমাদের স্ট্যাক মেমোরি। আর এটা হচ্ছে তোমাদের কি? হিপ মেমোরি। RAM এর মধ্যে। আমি আলাদা, আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্ট্যাক মেমোরি। এটা হচ্ছে কি? হিপ মেমোরি। তো যখন আমি পারসন P1 ইকুয়ালস টু পারসন P1 যখন আমি লিখি, এই এই ওয়ার্ডটা যখন আমি লিখব, তখন কি হয়? এখানে একটা ব্লক তৈরি হয় P1 নামের। ওকে? আর যখন নিউ পারসন লিখব তখন কি হয় অ্যাকচুয়ালি এর মধ্যে অবজেক্টটা তৈরি হয়। এটা আমি আগেই বলেছিলাম। অবজেক্ট তৈরি হয় এর মধ্যে যতগুলো স্টেট থাকে সেগুলো তৈরি হয়। যেমন কি এর মধ্যে ২ টো স্টেট আছে। ২ টোর জন্য মেমোরি ব্লক তৈরি হবে। একটা হচ্ছে নেম, একটা থাকে আইডি। এবার যখন আমি করে দেই পারসন P1 ইকুয়ালস টু নিউ পারসন, তখন কি বোঝায়? এই P1 এর মধ্যে এই অবজেক্টটা কি করে রেফারেন্স করে আছে বা রেফার করে আছে বা পয়েন্ট করে আছে। ওকে? এই ছবিটা আমি তোমাদের পিপিটিতেও ডায়াগ্রামে দেখিয়েছি। আমি তোমাদেরকে দেখাই, দেখতে পেয়েছো? তো এখানে কি করছে দেখো, ২ টো স্টুডেন্ট তৈরি করেছে। স্টুডেন্ট S1 যখন লেখা মাত্রই S1 এখানে তৈরি হয়েছে স্ট্যাক মেমোরিতে। স্টুডেন্ট S2 লেখা মাত্রই কি হয়েছে? S2 এখানে তৈরি হয়েছে। তো নিউ স্টুডেন্ট করার জন্য দেখো এখানে একটা স্টুডেন্ট, এখানে একটা স্টুডেন্ট তৈরি করা। আর ইনিশিয়ালাইজ করার জন্য ইকুয়ালস টু দেওয়ার জন্য কি হয়েছে? একেকটা উপরকে পয়েন্ট করছে। তো এইভাবে কি হয় আমাদের রেফারেন্স ভেরিয়েবল একেকটা অবজেক্টকে পয়েন্ট করে। ওকে? এবার আমি কি করে সেগুলোকে অ্যাক্সেস করব? সাপোজ আমি কি করতে চাই? এই যে P1, এই যে P1 এর নেমেতে আমি সাপোজ রাম এড করতে চাই। তো কি করে এড করব আমি? তো P1 ডট নেম, এগুলো আগে বলেছিলাম। P1 ডট নেম মানে কি হবে? যে P1 এর নেমটা হবে। এখানে যদি আরেকটা অবজেক্ট থাকতো সাপোজ P2, এখানে যদি আরেকটা অবজেক্টের থাকতো, তো তখন P2 ডট নেম করলে তখন এই ফিল্ড অ্যাক্সেস হতো। P1 ডট নেম করার জন্য এই ফিল্ড অ্যাক্সেস হতো। হ্যাঁ? তো এভাবে কি করতে পারি আমরা? অ্যাক্সেস করতে পারি। আমি এখানে কি করছি ধরো সাপোজ P1 ডট নেম ইকুয়ালস টু আমি করলাম কি? রাম। আর P1 ডট আইডি, P1 এর আইডিতে যেয়ে আমি সাপোজ কিছু একটা র‍্যান্ডম ভ্যালু দিয়ে দিলাম। ওকে? এবার যদি আমি সবকিছু প্রিন্ট করাতে যাই দেখো। করানোর জন্য আমি কি করলাম? P1 ডট নেম অ্যান্ড P1 ডট আইডি। দেখো এবার যদি প্রিন্টটা করাই, দেখো রাম আর 85454 চলে আসছে। ওকে? তো এভাবে কি করতে পারি আমরা? অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারবো। সেটা হচ্ছে বাই ইউজিং আমরা রেফারেন্স ভেরিয়েবল। বাট দেখো আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করেছি? বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল। তো নেক্সট আমরা যে টেকনিক দেখব সেটা হচ্ছে কি? বাই ইউজিং মেথড। তো অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা মেথড তৈরি করি? দেখো, সাপোজ আমি কি করলাম? এই পারসন এর মধ্যে একটা মেথড তৈরি করলাম। এখানে কোনো স্ট্যাটিক দিচ্ছি না, এগুলো সব ইনস্ট্যান্স মেথড হবে। ওকে? তো সাপোজ আমি একটা দিলাম কি ভয়েড। মানে কি এ কিছু আউটপুট দেবে না। কি দিয়ে দিলাম? এটা হচ্ছে কি? এটা হচ্ছে গেট ডেটা নাম দিয়ে দিলাম। গেট ডেটা কেন নাম দিচ্ছি? কারণ স্যার আমি বলেছিলাম মেথড কিভাবে ডিফাইন করি? রিটার্ন টাইপ, মেথডের নেম আর এর মধ্যে ইনপুট। আচ্ছা, ইনপুট কি, কি থাকবে? সাপোজ ইনপুটে কি নেয়? স্ট্রিং ename নিবে আর ইন্ট আইডি দিয়ে দিলাম বা ধরো আইডি দিলাম। তো গেট ডেটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই নেমের মধ্যে ও ইনপুটে নেবে হচ্ছে গেট ডেটা, নাম আর আইডিটা নেবে। নিয়ে এই যে নাম আর আইডির মধ্যে কিন্তু এই যে ইনিশিয়ালাইজেশন এর কাজটা করবে। তো কিভাবে করবে অ্যাকচুয়ালি দেখো তোমরা। যখন আমি ওভাবে লিখব, সাপোজ আমি যদি এখানটা আসি, স্ক্রিনশটটা তুলি, দেন দেখাচ্ছি আমি। সাপোজ ধরো তোমরা এটাকে লজিক্যালি এভাবে ভিউ করতে পারো। আমি লজিক্যাল ভিউটা দেখাচ্ছি আর তোমরা এভাবে প্রবলেমটা বুঝতে পারো। একটা পারসনের অবজেক্ট, ধরো আমি করলাম কি পারসন A ইকুয়ালস টু নিউ পারসন। ধরো এখানে লিখলাম। ওটা লেখা মাত্রই কি হবে? এখানে একটা পারসনের অবজেক্ট তৈরি হবে। ওকে? এটা কি হিপ? এই হিপের মধ্যে অবজেক্ট তৈরি হবে। হিপটা এখন আমি বাদ দিই। ধরো হিপটা তোমরা ধরেই চলো।
ওকে? এটা ধরো পার্সনের অবজেক্ট পি। এই পি এর মধ্যে কটা ফিল্ড তৈরি হবে? ২ টো ফিল্ড তৈরি হবে। কারণ কি? কারণ এর মধ্যে ২ টো স্টেট আছে, একটা নেম, একটা আইডি। ২ টো স্টেট তৈরি হলো। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কি আইডি। নেম আরেকটা আইডি। হচ্ছে কি নেম, একটা হচ্ছে আইডি। আচ্ছা, এরপরে যখন লিখেছি আমি ভয়েড গেট ডেটা, তোমরা এরকম ভাবতে পারো এখানে একটা ফাংশন আছে। ফাংশনটাকে আমি স্কোয়ার করে রাউন্ড করে দেখাচ্ছি। এটা হচ্ছে গেট ডেটা। এটাকে কি ইনপুট নেয়? এনএম আর আই। এটা হচ্ছে গেট ডেটা। আমার একটা ফাংশন। আচ্ছা, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে যতগুলো আমি মেথডস তৈরি করব, সে কিন্তু এই স্টেট গুলোকে ডিরেক্টলি ব্যবহার করতে পারবে। অর্থাৎ কি? আমি যদি গেট ডেটার মধ্যে ধরো সাপোজ প্রিন্ট করালাম নেমকে, তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে এর মধ্যে যেই ভ্যালুটা আছে। ওকে? ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, সাপোজ আমি এখন গেট ডেটার মধ্যে কিছু ইনপুট দিচ্ছি না। এখন ইনপুট গুলো মুছে দিলাম। আচ্ছা, গেট ডেটাটা থাকুক। সাপোজ আমি এখানে একটা শো ডেটা নামের একটা ফাংশন বানাবো। শো ডেটা। শো ডেটার কাজ কি? এই নেম আর আইডির মধ্যে যা আছে সেগুলোকে প্রিন্ট করা। তো কি করে করব? আমি জাস্ট ডিরেক্টলি করব কি? সিস আউট নেম। দেখো এখানে লিখে দিচ্ছি আমি একটু ফ্যান্সি ভাবে লেখার জন্য। নেম ইকুয়ালস টু নেম। আরেকটা কি থাকবে? আইডি ইকুয়ালস টু ধরো লিখে দিলাম আইডি। দেখো এটা করার মানেটা কি? এটা লেখার মানে হচ্ছে এখানে আমি একটা শো ডেটা নামের একটা ফাংশন তৈরি করলাম। এই শো ডেটা কি করতে পারবে? ডিরেক্টলি এর নেম আর আইডিটাকে অ্যাক্সেস করতে পারবে উইথআউট ইউজিং এ রেফারেন্স ভেরিয়েবল। আগে আমরা নেম আর আইডিটাকে ইউজ করার জন্য কি করেছিলাম? p1.name রেফারেন্সটাকে ইউজ করছিলাম। বাট এক্ষেত্রে আমি যেহেতু এর মধ্যেই মেথডটাকে আমি ইনিশিয়ালাইজ করছি, তাই এর জন্য এটাকে ডিরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারব। তো সাপোজ আমি কি করলাম? দেখো, আমি যদি এগুলোকে মুছে দেই, হ্যাঁ? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই শো ডেটাকে যদি আমাকে কল করতে হয়, আমি কি বলেছিলাম এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন। এই ফাংশনটাকে যদি কল করতে হয়, এই ফাংশনটা কোন ক্লাসের মধ্যে আছে? পারসন। আমি তার অবজেক্টের মাধ্যমে কল করতে পারব। শো ডেটাকে কল করার জন্য আমাকে কি লিখতে হবে? p1.showData। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখো কি আসবে? একটা হচ্ছে নাল আসবে আর একটা 0। কেন? কারণ আমি এর মধ্যে ডেটা এখনো ইনিশিয়ালাইজ করি। তো সাপোজ আমি এখানে রেফারেন্স ভেরিয়েবল দিয়ে ডেটা ইনসার্ট করলাম। p1.name equals to ram। তো দেখো এবার যদি p1.put ডেটাটা আমি ক্লিক করছি, তো কি হবে দেখো? সঙ্গে, সঙ্গে নেমের জায়গায় দেখো রাম চলে আসছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যখন আমি p1.name equals to ram করছি, তখন এই নেম ফিল্ডের মধ্যে কিন্তু রাম লেখাটা চলে এসেছে। ওকে? এরপরে যখন শো ডেটা দিয়ে আমি যখন নেমটাকে প্রিন্ট করতে যাচ্ছি, শো ডেটা এসে দেখলো যে এই ব্লকের মধ্যে রাম লেখা আছে। সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিল। বাট আইডিতে তখনও কিছু দিইনি। তাই ডিফল্ট ভেরিয়েবলের জন্য কিন্তু 0 দিই। ওকে? তো মোদ্দা কথা আমাদের কি? মেইন জিনিসটা হচ্ছে আমাদের কি? একটা ক্লাসের মধ্যে মেথড গুলো তার স্টেট গুলোকে কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। এটা জাস্ট নেম লিখে কিন্তু আমি অ্যাক্সেস করেছি, আইডি লিখে কিন্তু অ্যাক্সেস করেছি। ওকে? আমি ধরো সাপোজ করলাম p1.id equals to 10। p1.show ডেটা করলে কি হবে দেখো ভালো করে। এবার দেখো নেম আর আইডি চলে আসছে। ওকে? এই যে দেখো আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম নেম আর আইডির মধ্যে। এটা ইউজিং কি করছি? আমি রেফারেন্স ভেরিয়েবলটাকে ইউজ করছি p1 দিয়ে। বাট এটার মাধ্যমে কাম ছাড়া আমি কিভাবে করতে পারি? এই গেট ডেটা দিয়ে করতে পারি। কিভাবে? আমি জাস্ট কি করব? নেমের মধ্যে এই নেমের ভ্যালুটাকে পুশ করব। এর মধ্যে i এর ভ্যালুটা পুশ করে দেব। অর্থাৎ কি? আমি যখন p1.getData কে কল করব, getData কে কল করব, তখন কি? name আর i টা পাঠাতে হবে। তখন আমি পাঠিয়ে দেব কি? রাম। সাপোজ এখানে পাঠিয়ে দিলাম 267। এটা লেখার মানে কি? দেখো p1.getData কে কল করলে এই রাম লেখাটা এই নেমের মধ্যে চলে আসবে। আর 267 টা i এর মধ্যে চলে আসবে। এর ভেতরে আমি কি প্রসেসিংটা করেছি? নেম ইকুয়ালস টু name। মানে কি? name এর যা ভ্যালু আছে সব কোথায় চলে আসবে? নেমের মধ্যে। আর i এর যা ভ্যালু সব চলে আসবে কি? আইডির মধ্যে। অর্থাৎ আমি যে কাজটা রেফারেন্স দিয়ে করছিলাম, সেই কাজটাতে কিন্তু এমনি হয়ে যাবে। তো দেখো এবার যদি আমি প্রিন্ট করি, দেখো নেম আর আইডি কিন্তু চলে আসছে। এবার আমি যত খুশি অবজেক্ট তৈরি করতে পারি সবাই কিন্তু এভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ কি? এবার সাপোজ আমি পারসন 32 করলাম ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট বা নিউ পারসন সরি। তো p2 তে যদি আমাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়, আমি কি বলেছিলাম? মেথড দিয়ে কি করতে পারি আমরা? রিউজ করতে পারি।
আমি যদি করে দিই সাপোজ p2 ডট গেট ডেটা। ওকে? দেখো p2 ডট যদি আমি করে দিই শো ডেটা। p2 র কিন্তু ডেটা শো হবে কিন্তু নেম 0 এ নেম নাল থাকবে আর আইডি কিন্তু 0 এ থাকবে। কারণ কি? আমি p1 এর আইডি গুলোতে নাম আর আইডিতে আমি রাম আর 267 দিয়েছি। কিন্তু p2 র কিন্তু আমি কিছু দিইনি। তার জন্য দেখো আমি যদি p2 র ভ্যালুটা দেখি, তো দেখো এই দুটো হচ্ছে p2 র কিন্তু এখনো নাল আর 0 আছে। বাট p1 এর নাম আর 267 আছে। তো p2 র জন্য আলাদাভাবে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য কি করব? p2 ডট গেট ডেটা এর মধ্যে দিলাম সাপোজ স্যাম। তার মধ্যে দিয়ে দিলাম 789। দেখো এবার যদি p2 ডট শো ডেটা করি, সঙ্গে, সঙ্গে কি হবে আমার কাছে? প্রথম আমাকে ভ্যালু দিয়ে দিবে। একটা হচ্ছে নেম রাম আইডি, এটা হচ্ছে p1 এর আর এটা হচ্ছে p2 এর। ওকে? তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা মেথডস এর মাধ্যমে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি এবং মেথডস এর মাধ্যমে আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছ স্টেট গুলোকে অ্যাক্সেস। এটা ছিল একটা অবজেক্ট ইনিশিয়ালাইজেশন এর টেকনিক। নেক্সট টেকনিকে আমরা কি দেখব? কিছু প্র্যাকটিস প্রবলেমস করব। ওকে? তো টিল দেন থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং লাইক বাটনটা হিট করবে। আর তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে সেখানে যেয়ে তোমরা জয়েন করে নিও। থ্যাংক ইউ।